আমার কথা বুঝতে পারছেন তো? আজকাল আমার কথা বলতে একটু অসুবিধা হয়। আমি আমি আলপনা ঘোষ বলছি। আমার স্বামী ডক্টর সুখেন্দু ঘোষ, আর আমাদের এক ছেলে কুশল। কুশল বলতে পারেন আমাদের নয়নের মণি। জানেন, একেবারে ছোটবেলা থেকে কুশল মা বলতে অজ্ঞান। হ্যাঁ, 1 মিনিট, একটু একটু জল খেয়ে নি। আসলে কি জানেন, আগাগোড়া না বললে আপনারা বিচার করবেন কি করে? ঠিক আছে, ঠিক আছে, ব্যস্ত হবেন না। এত সহজে আমার কিছু হবে না। দেখুন দেখুন, আমার পাগলা ছেলেটা হেরে গিয়ে চিঠি লিখতে বসে গেছে। এই এই কুশল, কুশল, কি লিখছিস বাবা? মাননীয় রাষ্ট্রপতি মহোদয় সমীপেশু, আমি শ্রী কুশল ঘোষ, পেশায় আইনজীবী। আমার বাবা সমাজের বিশিষ্ট একজন চিকিৎসক, আর আমার মা শ্রীমতী আলপনা ঘোষ। হ্যাঁ, আমার আমার ছেলে অ্যাডভোকেট। জানেন জানেন, আজ আমার খুব মনে পড়ছে ওর কোর্টে যাওয়ার প্রথম দিনটার কথা। মা, ও মা, মা এসো, তোমাকে প্রণাম করি। আরে, বাবাকে করেছিস? হ্যাঁ মা, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি তো কোনো কাজে কোনোদিন সফল হইনি মা। আজ আমি তোকে বলছি, তোর খুব নাম হবে। তোমার আশা যেন পূরণ করতে পারি মা। আচ্ছা মা, আজ তোমার রিপোর্টগুলো নিয়ে আসার কথা না? বাবা নিয়ে এসেছে? কিসের রিপোর্ট? ও হ্যাঁ হ্যাঁ, তোর বাবার যত বাড়াবাড়ি। বলছি আমার কিছু হয়নি। কিচ্ছু হয়নি তোমার? কিচ্ছু হয়নি না? আচ্ছা মা, ডাক্তারটা কে, তুমি না আমার বাপি? তোরও তো দেখি তোর বাপির মতো স্বভাব হয়ে গেছে বাবু। অযথা চিন্তা করিস, দেখে নিস সব রিপোর্ট নর্মাল থাকবে, কিচ্ছু হবে না আমার। হায় হায়, দেরি করিস না বাবু। হ্যাঁ, দেরি হয়ে গিয়েছিল, আর তাই তো আমাকে নিয়ে আজ এত সমস্যা বাবা আর ছেলের মধ্যে। আর সেই জন্যে আমার ছেলে দেখুন রাষ্ট্রপতিকে চিঠি লিখছে। আমার জন্যেই, আমার জন্যে। আমার মা শ্রীমতী আলপনা ঘোষ গত 1.5 বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। আমার বাবা অনেক চেষ্টা করেছেন এবং করছেন। মুম্বাই থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে আমেরিকা, সব জায়গায় চেষ্টা করেছেন, কিন্তু কিছু হয়নি। আসলে রোগটা যখন ধরা পড়েছিল তখন স্টেজ 3। আমাদের কলকাতার বিখ্যাত অঙ্কোলজিস্ট ডক্টর শুভময় ব্যানার্জি, বাবার বন্ধু, তিনি বাবাকে বলেছিলেন। দেখো সুখেন্দু, তোমাকে তো নতুন করে বোঝাবার কিছু নেই। তোমার স্ত্রীর যা অবস্থা তাতে 1.5 থেকে 2 বছর বাঁচবেন, এর বেশি না। কথাটা শুনতে তোমার হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি।
কষ্ট পেও না সুখেন্দু। আমার কি মনে হয় জানো, ক্যান্সার রোগটা এখন মহামারীর আকার নিয়েছে। আগামী বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতেই হয়তো একজন ক্যান্সার পেশেন্ট থাকবে। শুভময়, আমি আমি ভাবতে পারছি না আমি বাড়িতে গিয়ে আলপনার সামনে দাঁড়াবো কি করে, কথা বলবো কি করে। আলপনা ছাড়া যে আমার সুখেন্দু, সুখেন্দু ভেঙে পড়ো না। তোমার ছেলে কুশলের সঙ্গে ডিসকাস করো। আলপনাকে লুকিও না, আস্তে আস্তে সব বলে দাও। আমাদের সামনে একটু একটু করে আলপনা শেষ হয়ে যাবে, আর আমরা কিচ্ছু করতে পারবো না শুভময়, কিচ্ছু না। আসলে স্টেজ 3-তে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়া আর কি বা করার আছে সুখেন্দু? সে তো ওর শারীরিক যন্ত্রণা কমাবে, কিন্তু কিন্তু মানসিক যন্ত্রণা। আর সেই জন্যই তোমাকে আর কুশলকে আরো শক্ত হতে হবে। যে কটা দিন আলপনা বাঁচবে, সরি যে কটা দিন আলপনা তোমাদের সাথে থাকবে, ওকে আনন্দে রাখতে হবে। জীবন সম্বন্ধে আমাকে জ্ঞান দিও না তো। জীবন মৃত্যু আমি সব বুঝতে পারি। মানে কি বলতে চাইছো তুমি? মানে আর কিছু না। আরে আমার তো এই প্রথম জ্বর হয়নি, আগেও তো কতবার হয়েছে। তো এটা নিয়ে এত মুশড়ে পড়ছো কেন? কি হলো? চুপ করে আছো কেন? বলো আমাকে। না মানে এবারে যে জ্বরটা তোমার হয়েছে সেটা তো সহজে ছাড়ছে না, তাই ভাবছিলাম কি। ভাইরাল ফিভার, তাই সময় নিচ্ছে। তুমি আর কুশল আমাকে নিয়ে এমন করছো যেন আমি তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। প্লিজ প্লিজ আলপনা, এখন সব আলোচনা থাক। কেন থাকবে? যা হয়েছে খোলাখুলি কথা বলে নেওয়াই তো ভালো। হ্যাঁ, মানে তোমার জ্বর যদি না সারে তাহলে ভাবছি এই উইকেন্ডে আমরা মুম্বাই যাব। মুম্বাই? মুম্বাই যেতে হবে কেন? এখানে কি ক্যান্সারের ভালো চিকিৎসা হয় না? কেন আলপনা, তুমি? এফএনএস রিপোর্টটা আমি পড়েছি। আচ্ছা ঠিক করে বলো তো, আমি আছি তোমাদের সঙ্গে। এই দেখো কি বলছো আলপনা। আচ্ছা আচ্ছা দেখো, তুমি রিপোর্টটা তো ভুলও হতে পারে। কি হলো? মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। সান্ত্বনা দিয়ে তোমার কষ্টটা লুকোতে পারবে আমার কাছে? এই বলো না, বলো না, আমি আর কতদিন আছি তোমাদের সঙ্গে? এই দেখো, বলো না সুখেন্দু, বলো না। কি আশ্চর্য বলতো। আচ্ছা আমি কি করে বলবো? তুমি ডাক্তার, তুমি বলতে পারবে না? আরে আমি তো আর মানে আমি তো আর মানে তোমার অসুখের ডাক্তার নই। হ্যাঁ তাই তো। এই শোনো, আমি চলে যাওয়ার আগে না কুশলের সঙ্গে রিচার বিয়েটা দিয়ে যেতে চাই। সেই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখতে পারবে না তুমি? বলো না গো। পারবে না, পারবে না তুমি? আলপনা, আলপনা আমি পারবো, আমি পারবো 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 আলপনা, পারবো। কিন্তু কি ভাবছি জানো তো, বিয়ের এত ঝামেলা ঝুঁকি, তুমি একা সামলাতে পারবে তো? আমি যদি আর বিছানা ছেড়ে উঠতে না পারি? প্লিজ প্লিজ আলপনা প্লিজ, এইসব কথা আমাকে বলো না। দেখো আমি তোমাকে আমি কথা দিচ্ছি, দেখো আমি তোমাকে ভালো করে তুলবই তোমাকে। জানো সুকান্ত, ওই রিপোর্টটা দেখার পরে না। কেন এইসব কথা বলছো? সুখেন্দু, নেক্সট মান্থে আমাদের 25th অ্যানিভার্সারি। আচ্ছা ওই দিন কুশল আর রিচার্ড বিয়েটা দেওয়া যায় না? বাবা, হ্যাঁ, বৌমা কোথায়? মার কাছে। আচ্ছা রিচা সব জানে? হ্যাঁ, আমি আগেই সব বলেছি বাবা। কিন্তু বাবা, মার তো কাল রেডিয়েশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু মার শরীরের যা অবস্থা, কেমো কি নিতে পারবে? শুভময় তো বললো কেমোথেরাপি মাস্ট, তবে পুরোটাই তো প্যালিয়েটিভ। আমি সেই জন্যই বলছি, কেমো দিয়ে মাকে শুধু শুধু কষ্ট দেওয়া হবে। আমি জানি, সব জানি, কিন্তু তোর মার জন্য যে ট্রিটমেন্ট স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই তো হচ্ছে।
আর মাঝখানে তো 1 মাস রেস্টও পেয়ে যাবে। ততদিনে হোপফুলি আলপনার খাওয়া দাওয়া সব নর্মাল হয়ে যাবে। এই দেখ না, এখন তো কিছুই খেতে পাচ্ছে না। কিন্তু কিন্তু বাবা, কেমো দেওয়া তো খুব কষ্টের, খুব যন্ত্রণা হয়। সে তো হয়, কিন্তু এই ছাড়া তো অন্য কোনো অল্টারনেটিভ নেই। কেমন নিলে মাথার চুল সব পড়ে যাবে। মা কি ওই চেহারা সহ্য করতে পারবে? বাবা, তোমার কি একবার মনে হচ্ছে না যে মাকে আমরা কষ্ট দিচ্ছি? মা কি চায় সেটা তো জানা দরকার আমাদের। বাবু, তোর কথা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। তুই কি চাইছিস বলতো? তোর মাকে আমি বিনা চিকিৎসায়? না 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 বাবা, আমাকে ভুল বুঝো না। আমি আমি চাই মার মুক্তি। মুক্তি? মুক্তি মানে? দেখো, মাকে যখন আমরা বাঁচাতেই পারবো না, তাহলে ওই মাকে কেমো দিয়ে কষ্ট দিয়ে কি লাভ? বাবু, বাবু কোথায়? মা, আপনার ছেলে বাবার সঙ্গে কথা বলছে। এ- এ- এটা খেয়ে নিন মা। না, আমার আমার কিছু খেতে ভালো লাগছে না রিচা। হুম, ভালো না লাগলেও খেতে হবে মা। তোমাকে খুব কষ্ট দিচ্ছি, তাই না? মা, এই কথা কেন বলছেন? জানো, আমার খুব ইচ্ছে হলো তোমাকে বাড়িতে নিয়ে আসি। আমি তো আর বেশি দিন নেই। মা, এসব কথা একদম বলবেন না। কেন বলবো না বাবু? তুমি আমি ভুল বুঝছো বাবা। আমি মার এই কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারছি না। যে মা আমাদের এই বাড়িটাকে আলো করে রাখতো, আর সেই মা এখন বিছানা থেকে উঠতে পারছে না। আমি আমি মেনে নিতে পারছি না বাবা। বাবু, বাবু, তোর এই যুক্তি কিন্তু অর্থহীন। আচ্ছা, তোর মা কষ্ট পাচ্ছে বলে আমি তাকে মেরে ফেলবো? তুই তো রিচাকে ভালোবেসে বিয়ে করলি। আজকে যদি রিচার এরকম একটা কিছু হয়, তুই এই কথা বলতে পারতিস? বাবা, প্লিজ প্লিজ বাবু, প্লিজ। আলপনা আমার স্ত্রী, আমি ভালোবেসে ওকে বিয়ে করেছি। তোর মার চিকিৎসা কিভাবে হবে সেটা সেটা আমি বুঝবো। যত খরচা লাগে আমি করব। না মা, আমি কোনো কথা শুনবো না। এই বেদানা রসটা আপনাকে খেতেই হবে। হ্যাঁ, খান তো, খান খান। আস্তে। এত সেবা করছো, ধরে রাখতে পারবে আমায়? দেখুনি না পারি কি না। তুই বোধহয় আগের জন্মে আমার মেয়ে ছিলি রে। এই দেখো, তুই করে বলে ফেললাম। এবার থেকে তাই বলবেন মা, আর তুমি বলবেন না আমাকে। আচ্ছা আচ্ছা। আরে বাবু কোথায় বলতো? কি জানি। আমার কাছে আসছে না কেন রে? নিশ্চয়ই ওর বাবার সঙ্গে আমার ব্যাপারে কথা বলছে। আমি কিছু শুনিনি মা। জানিস রিচা, আজকাল না ওরা দুজনেই দুজনকে এড়িয়ে চলে। না মা, এটা আপনার ভুল ধারণা। না রে, ভুল ধারণা নয় রে মা। আসলে আসলে তো শ্বশুর মশাই নিজে যা ভালো বুঝবে তাই করবে, কারো কথা শুনবে না। তা তোমার ছেলেরই বা কি দরকার তোমার চিকিৎসার ব্যাপারে কথা বলা? বাবা যেখানে ডাক্তার, বাবা যেটা বলবেন সেটাই হবে। আসলে আসলে কি জানিস রেচা, ওরা দুজনেই আমাকে বড্ড বেশি ভালোবাসে। আমার ভাগ্য খারাপ, এই ভালোবাসাটা ধরে রাখতে পারলাম না রে। মা, মা বলেছি না, এসব কথা একদম বলবেন না। জানিস, এই রোগটা না খুব খারাপ। নিজে তো শেষ হয়,
অন্যদেরও শেষ করে দিয়েছে। এত কথা বলবেন না তোমা, এত কথা বলতে হয় না, আস্তে। আমার যন্ত্রণা কুশল সহ্য করতে পারছে না। ও বোধহয় চাইছে আমাকে আর যন্ত্রণা না দিতে। আর ওর বাবা সত্যিটা মানতে পারছে না রে। আমাকে তো আস্তে আস্তে আস্তে। মা, মা, বাবা, কুশল। আলপনা, আলপনা, তোমার খুব যন্ত্রণা হচ্ছে? সহ্য করে নিয়েছে গো। জানো, আজ আমার একটা কথা খুব মনে পড়ছে। না না, এখন আর কোনো কথা নয়, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। তুমি আমাকে নিয়ে ডুয়ার্সে গিয়েছিলে বিয়ের পরের বছর। সেদিন আস্তে। সেদিন পূর্ণিমা ছিল, বিরাট একটা চাঁদ উঠেছিল। ফুটফুটে জ্যোৎস্নায় চারদিক ভরে গিয়েছিল। আমরা মূর্তি নদীতে পাথরের উপর বসেছিলাম দুজনে। তুমি আমাকে একটা গান গাইতে বলেছিলে, মনে আছে তোমার? আজ আজ সেই গানটা খুব মনে পড়ছে গো, খুব মনে পড়ছে। উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, পাগল হাওয়া বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে, ফুলের বনে যার পাশে যায় তারই লাগে ভালো, ও রজনী গন্ধা, তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আলপনা, এখন আর আমি গানটা গাইতে পারবো না গো। না না, কেন পারবে না? গাও, গাও না, চেষ্টা করো। পারবে, পারবে, গাও, গাও। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, আমি বাঁচতে চাই সুখেন্দু। তার জন্য আমি সব কষ্ট মাথার ভেতর নেব। আমি তোমাকে ছেড়ে যেতে চাই না, তোমাকে ছেড়ে থাকতে পারবো না সুখেন্দু। এই, কি হলো কুশল? কুশল, তুমি কাঁদছো? আমি আর পারছি না রিচা। মার এই কষ্ট চোখে দেখতে পাচ্ছি না। মার কি প্রাণ শক্তি ছিল রিচা। আজ দেওয়ালে কান পাতলে মার ঘুমানির শব্দ ওকে পাগল করে দেয়। এইভাবে ভেঙে পড়ো না কুশল, বাবা তো অনেক চেষ্টা করছেন, যদি কিছু মিরাকেল হয়ে যায়। বোকার মতো কথা বলো না রিচা। মাকে তো বাবা ভালোবেসে বিয়ে করেছিল। আমার বাবা আর মাকে কোনোদিন ঝগড়া করতে দেখিনি। জানি তো। আমার থেকে হয়তো বাবাই বেশি কষ্ট পাচ্ছে।
সেকেন্ড লাইন কেমোতেও কিছু হয়নি, বরং গ্রোথ আরো বাড়ছে। মার শরীরের একটা দিক ক্রমশ অবশ হয়ে আসছে। পিঠের যন্ত্রণায় সারা রাত ঘুমোতে পারে না, আজ শোয়া অবস্থায় বসে থাকে। গত 1 মাসে আমার মা 24 ঘন্টাও ঘুমোতে পারেনি রিচা। এর নাম বেঁচে থাকা? আচ্ছা, তুমি কি চাইছো বলো তো? আমি মাকে মুক্তি দিতে চাই রিচা। অস্ট্রেলিয়ান ডক্টর ফিলিপ নিশ্চেক বুঝেছিলেন মানুষের মৃত্যু যন্ত্রণা, আর তাই তিনি করে তুলেছিলেন এক্সিট ইন্টারন্যাশনাল, সেই সংগঠন যারা মুমূর্ষু রোগীর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য বছরের পর বছর লড়াই করে চলেছেন। ওরা মানুষকে মৃত্যুর অধিকার দিতে চায়। তার মানে তুমি? হ্যাঁ, আমিও তাই চাই রিচা। কিন্তু কিন্তু ওরা অস্ট্রেলিয়ান কুশল। কিন্তু মানুষ তো ওরা যদি পারে, তাহলে আমরা কেন পারবো না? তুমি কি পাগল হয়ে গেলে কুশল? না 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 রিচা, বিশ্বাস করো, একেবারে সুস্থ মস্তিষ্কে বলছি। রিচা, আমাদের দেশে আজ স্বেচ্ছামৃত্যু আইনসম্মত নয়, কিন্তু একদিন হয়তো আমাদের সংবিধান ব্যাপারটা বিবেচনা করবে। তার প্রথম পদক্ষেপ হিসাবে আমি হাইকোর্টে জনস্বার্থ মামলা করব। তো তোমার মার স্বেচ্ছা মৃত্যুর জন্য তুমি মামলা করবে? কুশল, বাবা শুনলে কষ্ট পাবে। বাবা কষ্ট পাবে? আর যে মা দিনের পর দিন কষ্ট পাচ্ছে, সেই কষ্ট থেকে মাকে মুক্তি দিতে পারবে? সেই ওষুধ এনে দিতে, যে ওষুধে মা যন্ত্রণা থেকে মুক্তি পাবে। আমি আর সহ্য করতে পারছি না সুখেন্দু। আলপনা, আমার যন্ত্রণার সঙ্গে সঙ্গে তোমাদের কষ্ট বাড়ছে। এবার আমাকে যেতে দাও গো। না এভাবে আমি বাঁচতে চাই না। না 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 আলপনা, আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। তোমার চেম্বার, নার্সিংহোম সব বন্ধ হয়ে যাচ্ছে, জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি যদি অসুস্থ হয়ে পড়তাম, তাহলে তুমি কি করতে আলপনা? শোনো, আমার জন্য না বাড়িতে একজন আয়া রেখে দাও। হ্যাঁ, ওই আমাকে সব। না 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 না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। এই তো আমি আছি তো, আমি তোমাকে তুলে নিয়ে টয়লেটে যাচ্ছি। ওটো 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 ওটো। পড়ে যাবো সুখেন্দু। এই প্লিজ আমি নামিয়ে দাও। আমার গায়ে কি কম চোর নাকি? তোমাকে পাঁজা গোলা করে ওই ছোট্ট পাহাড়ের মাথায় উঠতে পারবো না? কি করছো? ছাড়ো, এই পাগলামি করো না। এই প্লিজ প্লিজ। এসে গেল। আমি কি তোমাকে ফেলে দিয়েছি? সারা জীবন তোমাকে আমি এইভাবে ধরে রাখবো আলপনা, ঠিক এইভাবে। দেখবো দেখবো কিরকম ধরে রাখতে পারো। বাবু, বাবু, হ্যাঁ মা। যা এবার ঘুমিয়ে পড়ে যা। না মা, তুমি ঘুমো, তারপরে ঘুমোতে যাও। আমার ঘুম আসবে না রে মা, খুব যন্ত্রণা না? খুব যন্ত্রণা হচ্ছে? সে আমি সহ্য করে নিচ্ছি বাবা। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না মা। আমি জানি বাবা, আমার জন্য তুই বড্ড কষ্ট পাচ্ছিস। তুমিও তো
আমার জন্য কষ্ট পাও মা? মনে আছে তোমার? আমি তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেব, হঠাৎ আমার বাবু, বাবু, মা, আমার কত জ্বর মা। কত কত যা শুনে তোর কি হবে? হ্যাঁ, কাল তোর এক্সাম না? বাবা কোথায় মা? বাবা তো ফোনে কথা বলছে। ও মা, আমি পরীক্ষা দিতে পারবো তো? কেন পারবি না বাবা? আমি যাবো তোর সঙ্গে। মা তুমি যেও না মা, কেন রে? তুমি আমার পাশে 3 রাত জেগে আছো। আরে তাতে কি হলো রে বাবু? আসল শক্তিটা কোথায় জানিস? মনের মধ্যে। তুই তো আমার ছেলে, তোর জন্যে আমি মনের মধ্যে কত সাহস শক্তি রেখে দিয়েছি, বুঝলি? মা, সোনা ছেলে। তোমার খুব কষ্ট হচ্ছে আলপনা? আমি আর পাচ্ছি না গো, আমাকে ঘুম পাড়িয়ে দাও না, আমি ঘুমোতে চাই। আমি আর কেমন নেব না, কিচ্ছু হয় না। যন্ত্রণা তো দিন দিন বেড়েই যাচ্ছে। কমে যাবে, কমে যাবে, আস্তে আস্তে দেখবে তোমার যন্ত্রণা সব কমে যাবে। এই তো কালকে তোমার সিটি স্ক্যান রিপোর্টে দেখা গেছে গ্রোথটা সাইজে অনেক ছোট হয়ে গেছে। তো তাহলে আমার বাড়ার থেকে না অবশ হয়ে যাচ্ছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। তুমি একটু চুপ করো। আমি যদি সুস্থ হয়ে যাই তবে দিনে 3 বার করে যন্ত্রণা কমার ইঞ্জেকশন নিতে হবে। কেন সুকেন্দু? কারণ বাবা তোমায় মিথ্যে কথা বলছে মা। বাবু, সিটি স্ক্যান রিপোর্টে পরিষ্কার লেখা আছে ডিজিজ ইজ প্রোগ্রেসিভ, মানে তোমার গ্রোথ বাড়ছে মা। বাবু কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই বলছি বাবা। মার এই কষ্ট যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, সেই জন্যই আমি বলতে বাধ্য হলাম। সে তো আমিও সহ্য করতে পারছি না। কিন্তু তুমি কিছু করতেও তো পারছো না বাবা। আমি করতে পারছি না, আমি তো করবার চেষ্টা করছি। তুমি কিছু করতে পারবে? পারবো। আমি এই যন্ত্রণা থেকে মাকে পরাপরের জন্য মুক্তি দিতে চাই। বাহ বাহ বাহ, সুন্দর। কি ছেলে জন্ম দিয়েছে দেখো। ছেলে হয়ে মার মৃত্যু কামনা করছে। তোমরা দুজনে কি শুরু করলে আমাকে নিয়ে বলো তো? মা, মা গো, ও এখনো শুরু করিনি মা, তুমি আমাকে ভুল বোঝো না মা। প্রত্যেক দিন তোমারই কষ্ট আমি নিতে পারছি না, যেটা বাবা পাচ্ছে। মা, তোমার যেমন বাঁচার অধিকার আছে তেমনি মৃত্যুর অধিকার আছে। তার মানে তুই তোর মাকে আত্মহত্যা করতে বলছিস? আমি মাকে মুক্তি দিতে চাইছি বাবা, বিদেশে যেটা আইনসম্মত। নেদারল্যান্ড, আমেরিকার কিছু কিছু দেশ, এসব জায়গায় মানুষ কি বোকা? মার এভাবে বেঁচে থাকা তুমি মেনে নিতে পারো, আমি পারবো না বাবা, পারবো না। মা ঘুমোতে পারছে না, খেতে পারছে না, মা এখনো শুধু মৃত্যুর দিন গুনছে, আর তুমিও সেই দিকে তাকিয়ে আছো। বাবু, মাগো, আমি তোমাকে বড্ড ভালোবাসি মা। শোন বাবু, আমার আমার তেমন কষ্ট হচ্ছে না রে। তুই যখন আমার পেটে এলি তখন কি কম কষ্ট পেয়েছি আমি? ওরে, মাদের এমন অনেক কষ্ট সহ্য করতে হয়। ও কিছু না, আসলে আসলে মনের জোর চাই। দেখ, আমি আমি কেমন উঠে বসছি। আলপনা ওর চেষ্টা করো না। মা 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 উঠো না, উঠো না, উঠো না, উঠো না, ওতে ওতে তোমার আরো কষ্ট বাড়বে না। মা, তোমার মতো এদেশে আরো অনেকে আছে মা,
যারা প্রতিদিন প্রতি রাত কষ্ট পাচ্ছে, যন্ত্রণায় ছটফট করছে, তাদের কি অধিকার আছে আর নিজেদের কষ্ট দেওয়ার? তাই আমি আইনি লড়াই লড়বো মা। মা গো, আমাকে অনুমতি দাও। তোমার মা তোমাকে অনুমতি দিলেও আমি কিন্তু তোমার বিপক্ষেই থাকবো কুশল। ইয়োর অনার, ইউথেনেসিয়া আসলে আত্মহত্যার আরেকটা নাম মাত্র, এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ইউথেনেসিয়া বা আত্মহত্যা কোনোটারই আইনগত স্বীকৃতি নেই। অতএব এই বিষয়ে আর আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, ইয়োর অনার। প্রয়োজন আছে ধর্মাবতার। আমার বন্ধু বোধহয় জানেন না, ভারতবর্ষের বাইরে বেশ কিছু দেশে স্বেচ্ছা মৃত্যু আইনানুগ স্বীকৃতি পেয়েছে। তাছাড়া ধর্মাবতার, ইউথেনেশিয়া আর আত্মহত্যা কখনোই এক নয়। যে সমস্ত মানুষ প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণার সঙ্গে লড়াই করে যাচ্ছেন, তাদের কথা ভেবে ডক্টর ফিলিপ নিশ্চেভ প্রথম ইউথেনেশিয়ার কথা চিন্তা করেন। আর ওই ওষুধটার নাম ছিল নেমবিউটাল। মেক্সিকো শহরে এই ওষুধটা প্রথম চিকিৎসকরা প্রেসক্রাইব করেন, কারণ চিকিৎসকরা মনে করেছিলেন ইট ইজ নাথিং বাট ডিগনিফাইড ডিপার্চার, অর্থাৎ সম্মানজনক বিদায়। আমি প্রমাণ সাপেক্ষে ওই সমস্ত কাগজপত্র আদালতে পেশ করছি ধর্মাবতার। মিলট, বাঘকে ব্যাঘ্র বললেও বাঘ, শার্দুল বললেও বাঘ। আসলে শব্দের মার প্যাচে আমার লার্নেড ফ্রেন্ড এক গুরুত্বপূর্ণ বিষয়কে লঘু করবার চেষ্টা করছেন। মিলট, একবার ভেবে দেখুন, আজকে যেখানে সম্পত্তির লোভে ছেলে বাবাকে খুন করছে, পুত্রবধূর প্ররোচনায় বৃদ্ধা মাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, সেখানে এই ইউথেনেসিয়াকে আইনসম্মত করলে দেশে আরো ক্রাইম বাড়বে। বাবা আর মায়ের চিকিৎসা ব্যয়ভার বহন করতে পারলেও সন্তান বাবা আর মার মৃত্যু কামনা করবে। সমাজে এর চেয়ে নৈতিক অবক্ষয় আর কি হতে পারে মিলট? আমার লার্নেড ফ্রেন্ড আমার কথার ভুল ব্যাখ্যা করছে ধর্মাবতার। ইউথেনেসিয়া এক ধরনের চিকিৎসা। চিকিৎসা যেখানে শেষ, যেখানে যন্ত্রণাময় জীবন শুরু, সেখানে এই ব্যবস্থা মুক্তির পথ দেখাবে। শেষ হবে মৃত্যু যন্ত্রণার। আর সেই কারণে 1995-তে অস্ট্রেলিয়ায় রাইটস অব দ্য টার্মিনালি ইল অ্যাক্ট শুরু হয়েছিল। একেবারে ঠিক কথা মিলট, কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে 1997-এ ফেডারেল পার্লামেন্ট এই আইনকে রদ করে দেয়, কারণ তারা তাদের ভুল বুঝতে পেরেছিল। শুধু তাই নয় মিলট, 2007 সালে আমেরিকার মন্টানা সুপ্রিম কোর্টে 76 বছর বয়সী একজন বৃদ্ধ, যিনি লিম্ফোসাইটিক লিউকেমিয়ার মতো মারণ রোগে ভুগছিলেন, তাকে মৃত্যুর অধিকার দেয়নি সুপ্রিম কোর্ট। সবচেয়ে বড় কথা হলো, এসব ক্ষেত্রে আদালত মৃত্যু পথযাত্রী সেই মানুষটির কথা শুনতে চেয়েছিল, কিন্তু এক্ষেত্রে আমার লার্নেড ফ্রেন্ড জনস্বার্থ মামলার আড়ালে শুধু নিজের সুনাম কিনতে চাইছেন। তাই নয়, বাবার বিরুদ্ধাচরণ করে মাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে দাদুর বিশাল সম্পত্তির অধিকার পেতে চাইছেন। আমার বিপক্ষের অ্যাডভোকেট বন্ধুর দাদু ছিলেন কলকাতার নামজাদা ব্যবসায়ী মিস্টার শেখর রয় চৌধুরী, যার একমাত্র কন্যা আলপনা দেবী। আর আইনত আলপনা দেবী এই মুহূর্তে এসআর ইন্ডাস্ট্রিজের একজন মালিক, এবং মা আলপনা দেবীর অবর্তমানে এই বিশাল সম্পত্তির মালিক হবেন কুশল ঘোষ। ধর্মাবতার, ধর্মাবতার, এই ধরনের কুরুচিকর মন্তব্যের কোনো উত্তর দেবার আমি প্রয়োজন বোধ করছি না। এসব কথা বলে আমাকে আমার পথ থেকে সরাতে পারবেন না আমার লার্নেড ফ্রেন্ড। আমার এই জনস্বার্থ মামলা ভারতবর্ষের সেই সব মানুষদের জন্য যারা প্রতিনিয়ত মৃত্যু যন্ত্রণাকে সহ্য করে বেঁচে রয়েছেন। দুর্ভাগ্যক্রমে আমার মাও এই যন্ত্রণার শিকার। একথা ঠিক, মার এই যন্ত্রণা সন্তান হিসাবে কাছ থেকে না দেখলে হয়তো আমি এই জনস্বার্থ মামলার কথা ভাবতাম না। কিন্তু আমি এখন শুধু আমার মার কথা ভাবছি না ধর্মাবতার, আমি ভারতবর্ষের সেই সব যন্ত্রণাকাতর মানুষগুলো আর তার পরিবারের সদস্যদের কথা ভাবছি, তাদের মুক্তির কথা ভাবছি।
আমার আর কিচ্ছু বলার নেই, ইওর অনার। আদালত মনে করছে এ ব্যাপারে শ্রীমতী আলপনা দেবীর বক্তব্য শোনা সত্যি প্রয়োজন, কিন্তু যেহেতু ওর শারীরিক অসুস্থতা আদালতে পৌঁছানোর পক্ষে অন্তরায়, তাই আদালতের পক্ষ থেকে কোর্ট কমিশনার ওনার কাছে যাবেন, তার বক্তব্য শুনবেন। এই জনস্বার্থ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হল আগামী 19 এপ্রিল। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর দ্য ডে। আশ্চর্য, ডাক্তার সুখেন্দু ঘোষ নিজের ইগোকে জেতাতে অসুস্থ স্ত্রীকে এতটা কষ্ট দিতে তোমার মানবিকতা একটুকু বাঁধলো না। বাবু, সংযত হয়ে কথা বলো। আমি তোমায় হাত জোড় করে বলছি বাবা, মাকে তুমি মুক্তি দাও। সত্যি বলছি, মা আর পারছে না সহ্য করতে। মাকে এই কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দাও। বাহ, সুন্দর বলেছো তুমি। মায়ের শারীরিক যন্ত্রণা অনুভব করতে পেরেছ, কিন্তু তুমি যে মায়ের মৃত্যু কামনা করছো, তার জন্য যে তোমার মা মানসিক কষ্ট পাচ্ছে, সেটা একবার ভেবে দেখেছো তুমি? হয়তো মা তার জন্য কষ্ট পাচ্ছে, কিন্তু তুমি কি বিশ্বাস করো আমি মাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই? জানি না, আমি জানি না। তবে তোমার মায়ের অসুস্থতা থেকে একটা জিনিস বুঝতে পারলাম, তুমি চাও তোমার নাম হোক, যশ হোক, প্রচার হোক। ছেলে হয়ে মায়ের মৃত্যু চাইছো। মাকে তুমি ব্যবহার করছো তোমার পেশার জন্য। বাবা, বাবা, তুমি 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 ইম্পসিবল বাবা। অ্যাডভোকেট কুশল ঘোষ যে জনস্বার্থ মামলা করেছিলেন, আজ তার দ্বিতীয় শুনানি। আদালত নিযুক্ত কমিশনার আলপনা দেবীর বক্তব্য ইতিমধ্যে আদালতে জমা দিয়েছেন, কিন্তু সেই বক্তব্য শোনার আগে গভর্নমেন্ট পিরিয়ডের আবেদন সাপেক্ষে ওনাকে ওনার সাক্ষী আদালতে পেশ করতে অনুরোধ জানানো হচ্ছে। থ্যাংক ইউ ইয়োর অনার। আমার আজকের সাক্ষী আলপনা দেবীর স্বামী ডক্টর সুখেন্দু ঘোষ। সুখেন্দু বাবু, আসুন, এখানে আসুন, উঠে আসুন। হ্যাঁ, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা, আপনার নাম? আগে সুখেন্দু ঘোষ। সুখেন্দু ঘোষ। আচ্ছা, আপনি কোর্টকে একটু বলুন তো সুখেন্দু বাবু, আপনার স্ত্রী কোন রোগে আক্রান্ত? আগে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, মানে ফুসফুসের ক্যান্সার। আচ্ছা আচ্ছা, ওর কি এখনো চিকিৎসা চলছে? হ্যাঁ, এখন ওনার ওরাল কেমোথেরাপি চলছে। আচ্ছা ডক্টর ঘোষ, আগে আপনার ছেলে তো মিস্টার কুশল ঘোষ, তো? হুম। হ্যাঁ, সেই মিস্টার কুশল ঘোষ ওর মাকে এবং সেই সঙ্গে যেসব মানুষ যারা মৃত্যু যন্ত্রণা ভোগ করছেন, তাদের এই যন্ত্রণার জীবন থেকে মুক্তি দিতে চাইছেন। তো আপনি একজন চিকিৎসক হিসেবে এবং আলপনা দেবীর স্বামী হিসেবে আপনি কি আপনার ছেলের এই সিদ্ধান্তের সঙ্গে একমত? না, একেবারেই না। আচ্ছা, আপনার স্ত্রী কি এতটাই যন্ত্রণা পাচ্ছেন যে তাকে মৃত্যুর অধিকার দেওয়া উচিত বলে আপনার মনে হয়? না 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 না, আমার স্ত্রীর কষ্ট হচ্ছে, এটা ঠিক। তবে স্বামী হিসাবে আমি আমার স্ত্রীর পাশে সব সময় আছি এবং থাকবো। আমি আমার স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না। আচ্ছা ডক্টর ঘোষ, আপনার ছেলে মিস্টার কুশল ঘোষ যে জনস্বার্থ মামলা করেছেন, সে ব্যাপারে আপনি কিছু বলবেন কি? আমার ছেলে যেটা করেছে সেটা সম্পূর্ণ জনস্বার্থ বিরোধী। আচ্ছা, এই অসুস্থতা আর অসুখের খরচা নিয়ে কি আপনার ছেলের সঙ্গে আপনার স্ত্রীর সম্পর্ক খারাপ হয়েছে? ইউ আর ক্রসিং ইউর লিমিট। আই অবজেক্ট ইউর অনার। অবজেকশন ওভার রুলড। থ্যাংক ইউ মিলন। যেটা বলছিলাম ডক্টর ঘোষ, হ্যাঁ বলুন। আপনার স্ত্রী এবং আপনার ছেলের সম্পর্ক কি খারাপের দিকে গেছে? না না না, সেরকম কিছু নয়, ওদের সম্পর্ক যথেষ্ট ভালো। আচ্ছা, তাহলে কি ধরে নিতে পারি যে মিস্টার কুশল ঘোষ সম্পত্তির লোভে? না 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 না, এটা আমি কখনো বিশ্বাস করি না। আচ্ছা, আপনার স্ত্রী যদি মৃত্যুর অধিকার চান,
তাহলে সেক্ষেত্রে কি আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন? না 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 না। কারণ ওর মনে হতেই পারে ওর যন্ত্রণা আমাদের প্রতি মুহূর্তে কষ্ট দিচ্ছে। আলপনা সেজন্য মুক্তি চাইতেই পারে, কিন্তু আমি জানি সেটা কখনো ওর মনের কথা হতেই পারে না। That's all, Your Honor. এবার আদালত আলপনা দেবীর বক্তব্য শুনতে চায়, যা উনি কোর্ট কমিশনের সামনে বলেছেন। দেখুন আলপনা দেবী, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবুও খুব সংক্ষিপ্তভাবে প্রশ্ন করছি আপনাকে। আপনি কি মনে করেন আপনাকে মৃত্যুর অধিকার দেওয়া উচিত? আমি জানি আমার এই সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি এই ঐতিহাসিক মুহূর্তের জন্যে নিজেকে গর্বিত মনে করছি। আলপনা দেবী, আপনার সঙ্গে আপনার ছেলের সম্পর্ক কেমন? মার ছেলের সম্পর্ক যেমন হওয়া উচিত। আর আপনার স্বামীর সঙ্গে আপনার ছেলের সম্পর্ক সেটা কেমন? বাবা ছেলের সম্পর্ক যেমন হওয়া উচিত। মৃত্যুর অধিকার প্রসঙ্গে আপনি নিশ্চয়ই আপনার স্বামী আর ছেলের এই দুজনের সিদ্ধান্তই জানেন। জানি। আপনি নিজে কার সিদ্ধান্তের সঙ্গে সহমত পোষণ করেন, ছেলে নাকি স্বামীর? আলপনা দেবী, আপনার কি কথা বলতে অসুবিধে হচ্ছে? কষ্ট হচ্ছে খুব? আমি কি আরেকদিন আসবো? আচ্ছা, আপনি কি আরেকটু সময় চান? সময়? হ্যাঁ, যদি আর একটু সময় পেতাম, হ্যাঁ বলুন। তাহলে প্রাণ ভরে জীবনটাকে উপভোগ করতে পারতাম। আমার এমন স্বামী, এমন সন্তান সত্যি ভাগ্য করে পাওয়া যায়। ওদের ছেড়ে যাওয়ার কথা ভাবলে আমার বুকের ভেতরটা কেমন যে করে ওঠে। আমার স্বামী রাতের পর রাত আমার যন্ত্রণায় চোখের জল ফেলেছেন। মাঝে মাঝে মনে হয় আমি কেন বেঁচে থেকে ওদের কষ্ট দিচ্ছি। কেন? আর আপনার ছেলে? আমার ছেলে সবার থেকে আলাদা। ওকে আমি ছাড়া কেউ বুঝতে পারবে না, এমনকি আমার স্বামীও বুঝতে পারছে না। ওকে ভুল বুঝছেন বলে আজ ওরা আমাকে নিয়ে প্রতিপক্ষ। আমি আবার যদি মানুষ হয়ে জন্ম নিই, তাহলে যেন সুখেন্দুকে স্বামী আর কুশলকে সন্তান হিসেবে পাই। তবে এই মুহূর্তে আমি মুক্তি চাই। এই যন্ত্রণা আমি আর নিতে পারছি না। এভাবে বেঁচে থেকে আর যন্ত্রণা বাড়াতে চাই না। আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি। অ্যাডভোকেট মিস্টার ঘোষ, আপনার কি এ ব্যাপারে কিছু বলার আছে? না না,
আমার আর কিচ্ছু বলার নেই ধর্মাবতার। আমার কথাটাই আমার মা বলেছেন, আমার মার কথাটাই ভারতবর্ষের প্রতিটি যন্ত্রণা কাতর মৃত্যু পথযাত্রীর কথা ধর্মাবতার। অস্ট্রেলিয়ার আদালতও ইউথেনেশিয়ার আইনানুগ স্বীকৃতি দেয়নি, কিন্তু সমীক্ষা বলছে ওই দেশের 85% মানুষ ইউথেনেশিয়ার পক্ষে। হয়তো আমাদের দেশেও তাই। ধর্মাবতার, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। আমার আর কিছু বলার নেই। গভর্নমেন্ট প্লিডার। ইয়েস মিলর্ড। আসলে আলপনা দেবীর বক্তব্য শুনেই বোঝা যাচ্ছে যে পারিবারিক অশান্তি ওনাকে মানসিকভাবে কতটা হতাশ করেছে, আর তাই তিনি মুক্তি চাইছেন। মুক্তি চাইছেন শারীরিক যন্ত্রণার জন্য নয়, মুক্তি চাইছেন অশান্তির জন্য, মানসিক কষ্টের জন্য। মিলর্ড, উনি আসলে অভিমানে বিদায় চাইছেন। আলপনা ঘোষের স্বামী স্বনামধন্য চিকিৎসক সুখেন্দু ঘোষ, এবং তিনি সব সময় তার স্ত্রীর পাশে রয়েছেন। আলপনা দেবীকে মুক্তি দেওয়ার অর্থ সুখেন্দু বাবুকে যন্ত্রণাময় জীবন উপহার দেওয়া। মৃত্যুর অধিকার ভারতীয় সংবিধান মতে বেআইনি। দি পিটিশন ইজ রিজেক্টেড। বাবু, মা, বাবু, মা গো। আমি তোকে জেতাতে পারলাম না বাবু, কিন্তু আমি বলছি তুই জিতেছিস। মা গো। তুই আমার যন্ত্রণাটা নিতে চেয়েছিস বাবু। আমার আমার সত্যি বলছি, আমি আর বাঁচতে চাই না। আমাকে মুক্তি দে বাবু, আমি মুক্তি চাই। আমি মুক্তি চাই বাবু, আমি মুক্তি চাই। আমার কথা শুনতে পাচ্ছেন তো? পাচ্ছেন? আমার যন্ত্রণাটা যে বুঝতে পেরেছে, সে ওই চিঠি লিখছে রাষ্ট্রপতিকে। ওই দেখুন। আমার কথা শুনুন। মারই বেঁচে থাকা নরক যন্ত্রণার সামিল। যারা ভুক্তভোগী একমাত্র তারাই বোঝেন। আমাদের হাজার সান্ত্বনা আমার মার যন্ত্রণা কমিয়ে দিতে পারবে না। হাজার রকমের ওষুধ মাকে শান্তি দিতে পারবে না। আইনকে মানুষের প্রয়োজনে ব্যবহার করুন। রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেসে ফাঁসির সাজাপ্রাপ্তরা প্রাণ ভিক্ষার আবেদন করেন রাষ্ট্রপতির কাছে। তেমনি ইউথেনেশিয়াকে রেয়ারেস্ট অব দ্য রেয়ার ট্রিট করার জন্য রাষ্ট্রপতির কাছে ইচ্ছা মৃত্যুর আবেদন। দয়া করে ভাবুন, একবার ভাবুন, মৃত্যু যখন অবধারিত তখন তাকে কেন কষ্ট দেওয়া?